জাতীয় পার্টির প্রেসিডেন্ট জি এম কাদের এরশাদ সাহেবের প্রয়াণের পর নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে দলটির হাল ধরেছিলেন তিনি। 2024 সালের জুলাই সন্ত্রাস আওয়ামী লীগের মতো তার দলকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আওয়ামী লীগের মতোই একরকম নিষিদ্ধ হয়ে গেছে তার দল। 2026-এর নির্বাচন সুষ্ঠু হলে তার দল জাতীয় পার্টি একটি আসনও পাবে না, এমনটি পাগলেও বিশ্বাস করে না। আপনি করেন কি? নিশ্চয়ই করেন না। আওয়ামী লীগের ভবিষ্যৎ আর জাতীয় পার্টির ভবিষ্যৎ যেন এক সুতোয় ঝুলছে অথবা নানা সমীকরণের উপর নির্ভর করছে। এসব বিষয় নিয়েই মুখোমুখি হয়েছিলাম জি এম কাদেরের। চলুন তার মুখ থেকেই শোনা যাক। বিদেশি থেকে দেখেছে শান্তিপূর্ণ ভাবে ভোট, শান্তিপূর্ণ হবে না কেন? কারণ ভোট কেন্দ্র তো বেশিরভাগ সময় খালি ছিল। আর কোনো আদালতে গেলেন না কেন? আপনি যে এত সুন্দর করে বললেন পুরো বিষয়টি, আদালতে তো যাওয়া যেত না। আদালতে যায়নি দুটো কারণে। একটা হলো আমরা ধারণা করেছিলাম যে এবার যেভাবে দেশটাকে পয়সা করে দিয়ে বিভিন্ন ভাবে দেশটাকে কিনে ফেলার চেষ্টা করছে মৌলবাদী দলগুলি, এবং আমার একটা ভয় ছিল, আমি আর্টিকেল লিখেছি, আমার বই একটা আছে ওখানে, আমি তো বইটা পাঠাতে পারবো না, হলে আমি পাঠাতে পারতাম। আমি একটা বই লিখেছি, ওর মধ্যে এগুলো আছে। আমার আর্টিকেল বিভিন্ন জায়গায় উঠেছে, বাংলাদেশে আমার আর্টিকেল উঠে না, আমার লেখা এবং এমনকি আমার বক্তব্য তারা এখন প্রকাশ করতে ভয় করে। এই জুলাই আন্দোলন এবং নির্বাচন, এটার উপরে আমি একটা বই এখানে কিন্তু আমি আর্টিকেল লিখেছি যে বাংলাদেশটা জঙ্গিবাদ এরা একটা দখল করে নেবে, দখল করার পরে যেটা হবে, যেটা এরা যদি ক্ষমতা আসতে পারে তাহলে এখানে একটা ফ্যাক্টরি তৈরি হবে, উগ্রবাদ বা এই যে সুইসাইড বোম্বার্স, জঙ্গি তৈরি ফ্যাক্টরি তৈরি হবে। আমাদের দেশের মানুষ ধর্ম সম্পর্কে উইক আছে, খুব দুর্বলতা, তারপরে এরা অত্যন্ত দরিদ্র, চাকরি পায় না বিভিন্ন জায়গায়, এবং চাকরির জন্য এরা বিভিন্ন, আমার আর্টিকেল লিখেছে, চাকরির জন্য একটা ডন পেপারে আসছে যে ভারত আর পাকিস্তানের জঙ্গি দমন গিয়ে করতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর হাতে মারা পড়েছে যারা জঙ্গি, তার মধ্যে 2 জন ছিল বাঙালি। পেপারে কোট করেছে। আবার দেখা গেল যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে মার্সিনারি হতে গেছে 2টো ছেলে, একটা মারা গেছে, একটা ধরা পড়েছে, সেটাও দেখা গেল বাঙালি। তো বাঙালিরা এখন তারা কোথা থেকে কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, ওটা ডেসক্রিপশন ওই পত্রিকা ছিল। তো আমি বললাম যে এই জন্য আমাদের দেশে এইসব মানুষ যারা চাকরির জন্য সাগর পাড়ি দেয় একটা ডিঙ্গি নিয়ে, তারা পাহাড় পর্বত মরুভূমি পাড়ি দেয়, পায়ে 1000-2000 লোকে যায়, হয়তো 2-1 জন যায়, বাকিগুলো মারা যায়, হাজার হাজার লোক এইভাবে মারা যাচ্ছে চাকরির অভাবে। আমাদের মতো দেশে জঙ্গি এরা এই ইনভেস্টমেন্টটা করছে যে দেশটাকে কন্ট্রোলে নেওয়ার পরে তারা এই তরুণ সমাজগুলোকে সারা বিশ্বের জন্য তারা তাদের জঙ্গি হিসাবে সারা বিশ্বে ব্যবহার করবে। এগুলোকে তারা বিপুল ভাবে মুনাফা করতে পারবে, বিভিন্ন জায়গায় 100-200-500 সুইসাইড বোম্বার পাঠিয়ে দেবে, এবং সারা দেশের সকল সিকিউরিটি এজেন্সির জন্য একটা নাইট মেয়ার হবে। এই আর্টিকেলটা সাউথ এশিয়ান মনিটরে এসছে, আমার আর্টিকেলটা আছে। তো আমি এই জন্য ভয় করছিলাম যে এবার যদি কোন রকমের ওরা যেভাবে এরা কিনে ফেলেছিল সবকিছু, সব তার হাতে, যেটা আমি বুঝতে পেরেছি এটা কারো দ্বারা এটাকে ইঞ্জিনিয়ার করে এটা করা হয়েছে টু গেট আউট অফ ইট। সেটার জন্য আমরা সমর্থন করছি যে জঙ্গিবাদ থেকে আসছে, এখন বিএনপি এসছে, এটা মধ্যপন্থী দল, মোটামুটি তারা রাইটিস্ট হলো এবং এক্সট্রিমিস্ট নয়। আমরা যখন রাইটিস্ট, কিন্তু আমরা এক্সট্রিমিস্ট নই। কাজে এরা জাতীয় মানে আমাদের দেশের চরিত্র সংস্কৃতি এটার সঙ্গে মানানসই একটা রাজনীতি করতে পারবো আমরা, এবং সবাই এটাতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। কাজে আমি মনে করছি তারা 2/3 মেজরিটি নিয়ে আসছে, এটাও আমার কাছে একটা বড় ভালো মনে হয়েছে যে এটা না আসতে পারলে, যেটা আমি বলছিলাম, না ভোট দিবেন, না হলে দেশ ধ্বংস করবে। কারণ আমার একটা সন্দেহ ছিল যে ওরা ভোটকে পাস করাবে, এবারও পাস করিয়েছে তারা একেবারে সম্পূর্ণ গোজামিল দিয়ে, যেটা নির্বাচনটাই লোক হয়েছে মাত্র 2 কোটি ভোট দিয়েছে, তারা 6-7 কোটি, তার চেয়ে এই ভোটের চেয়ে বেশি ভোট দেখিয়েছে, ভোট করেছে। এগুলো সমস্ত বাকওয়াস, বানানো জিনিস। আমি চ্যালেঞ্জ করে বলবো একটা বানানো জিনিস। কাজে ভোট হয়নি এবং ভোট কেউ দেওয়ানি। আমি না ভোটের জন্য বলেছিলাম একটা কারণে, আমি সুস্পষ্ট ভাবে দেশবাসীকে ওয়ার্ন করেছিলাম যে আমার সন্দেহ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত এবং তাদের সঙ্গে যারা আছেন তারা একটি জোট এবং তারা সরকার আছেন, এরা সরকার থেকে চলে যেতে চাইবেন না, এরা সরকারে থাকতে চাইবেন, হয়তো আরো 4-5 বছর 10 বছর থাকতে চাইবেন, এবং তাদের জন্য এই না ভোট তাদের একটা বড় অস্ত্র হয়ে দাঁড়াবে। তারা হাতে জয়যুক্ত দেখিয়ে জুলাই চার্টার বাস্তবায়নের নামে তারা কাউকে পাওয়ার হ্যান্ড ওভার করবেন না। তারা যদি পাওয়ার পান ভালো, অন্য কেউ পেলে তারা বলবে যে আমরা হ্যান্ড ওভার করবো না, যেহেতু জুলাই জুলাই সনদ আমাকে বাস্তবায়ন করতে হবে ইত্যাদি ইত্যাদি, তার জন্য আমাদের সময় লাগবে। কাজে এই সময়টা পর্যন্ত আমরা ক্ষমতা ছাড়বো না। জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, জনগণ কি ম্যান্ডেট দিয়েছে সেটা আমরাও জানি, তারাও জানে। জনগণকে গোজামিল দিয়ে কিছু একটা বলেছে, জনগণ ম্যান্ডেটও জানি, সেটাকে ম্যান্ডেট হিসেবে দেখিয়ে দিচ্ছে। মানে এগুলো সম্পূর্ণ একটা প্রতারণা, জনগণের সঙ্গে প্রতারণা,
দেশবাসীর সঙ্গে সাধারণভাবে বিশ্ববাসীর কাছে একটা প্রতারণা। যেমন ম্যান্ডেট পেয়েছি, কিসের ম্যান্ডেট পেয়েছেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, আমরা দেশকে পাকিস্তান বানিয়ে ফেলবো, ওই ধরনের একটা কিছু। তো এটা বানাতে হবে, এখন অন্য কাউকে পাওয়ারে দিলে তো এটা বানাতে চাইবে না, কাজে আমাদেরকে এটা নিশ্চিত করে যেতে হবে, যেহেতু জনগণ আমাকে এই দায়িত্বটা দিচ্ছে, যেহেতু তারা বলছে মানে জনগণ তাদেরকে উইন করে দিয়েছেন, বিপ্লবটা তারাই করেছে, তাদের জনগণের ম্যান্ডেট তারা পেয়ে গেছে যাদের ইচ্ছা মতো দেশকে সাজানো এবং তাদের ইচ্ছা মতো দেশ থেকে অর্ধেক লোককে মেরে ফেলার, এই ধরনের কথা তারা বলেছে, যেহেতু এটা আমি ভয় পেয়ে গেছিলাম। তো আদালতে যান না, কিন্তু এখন আমি বলছি যে এখন মনে করি অ্যাটলিস্ট দেশটা বাঁচুক আগে, পরে আমাদের নিজস্ব বিষয়গুলো পরে দেখা যাবে, কতটুকু যাওয়া যায় দেখা যাবে। তো এটার ব্যাপারে কিন্তু একটা জিনিস আমি এখনো বলছি, সেটা হলো যে একতরফা ভোট, একতরফা নির্বাচন আমাদের বাংলাদেশের ইতিহাসে শুধু 2014 ছাড়া কোনো সময় ফুল টার্ম কমপ্লিট করতে পারেনি, এটা কোনো সময় স্বাভাবিকভাবে শেষ হয়নি। তো এইটার জন্য এইটা একতরফা ভোট হয়েছে। আর এই ধরনের এই পরিস্থিতিতে এই ধরনের স্বল্প সংখ্যক মানুষের সমর্থন নিয়ে যে সরকার এবং সিস্টেম যেটা চলছে, এবং যার মধ্যে সবাই ধারণা করছে, আমাকে অনেকে বলছে কেন ভোট দিলেন, বলে এটা তো একই জিনিসের কে মাথা হবে আর কে লেজ হবে, এটা নিয়ে তো আমি বলি কি বল দুটো এক নেই, হ্যাঁ এটা দেখ স্যার দেখবেন পরে পরে সবাই নিজের মধ্যে মিল আছে, নেতাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তারা সেইভাবেই এই ক্ষমতা করছে। কথা বলবো অনেক অনেক মারামারি হবে, এখন মারামারি গুলো বেশিরভাগ হচ্ছে অবশ্য চাঁদাবাজির বা এরিয়ার ক্ষমতার দখল ক্ষমতার এবং সেটা থেকে প্রফিটেবিলিটি নয়, এটা নিজস্ব দলের মধ্যে হচ্ছে, ওটা কোনো মারামারি নয়। আসল হলো তাদের নেতৃত্বের মধ্যে একটা মিল আছে, তারা একই ক্যারেক্টার লোক, এবং বেশিরভাগ লোক যে ভোট দেয় তাদের কথাই ছিল যে আমরা কোনো পরিবর্তন এর মধ্যে পাচ্ছি না, আমাদের আর কোনো প্রতিযোগিতা হচ্ছে না, সেসব কারণে হয়নি। এর মধ্যে প্রচুর আওয়ামী লীগের। এই অবস্থায় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? জাতীয় পার্টি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার পরিকল্পনা হলো আমরা দেশের জন্য কাজ করে যাব। আমরা বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছি, তারা সঠিক পদে দেশ চালাতে চায় চালাতে পারে, তাদেরকে আমরা সহযোগ করবো। কিন্তু কথা হলো দেশকে ইনক্লুসিভ চালাতে হবে, ইনক্লুসিভ সবাইকে সঙ্গে নিয়ে চালাতে হবে। এই পরিস্থিতিতে দেশ কিন্তু একটা জিনিস অস্থির, শুধু না অনিশ্চিত, মানে অস্থিরতা তো শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। জুলাই পুরো সময়টি খুব অস্থির ছিল, আগস্ট হলো, তারপরে মনে করলাম অস্থিরতা কমবে, অস্থিরতা আরো বাড়লো, আর তারপরে এখন এসে যেটা হয়েছে অস্থিরতার সঙ্গে অনিশ্চয়তা, এটা গত সরকারে এমনই শুরু হয়েছিল, এখন আরো বেশি বিভিন্ন কারণে বেশিভাবে শুরু হয়েছে। কাজে একটা ভূমিকম্প দেশে চলছেই, সেটা হলো স্থিতিশীলতা দরকার, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নাই, আমাদের সামাজিক স্থিতিশীলতা নাই, যেহেতু রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না একদিন। এখন আমরা যদি এই রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইস সবাই মেনে নিয়েছে, সবাই এটা করার জন্য একমত ছিল, এবং সেটাতে আমরাও একসঙ্গে একমত আছি। কিন্তু এই রাজনৈতিক স্থিতিশীলতা এই ধরনের নির্বাচন দিতে পারবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ আছে। ফলে ভবিষ্যতে আপনি বললেন যে আপনি এই সরকারকে আপনাদের সমর্থন সহযোগিতা করে যাবেন আপনারা, কারণ হচ্ছে আপনি চান বাংলাদেশে একটা স্থিতিশীলতা ফিরে আসুক। আপনি কথা বলেছেন, আপনি কি প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে? না না, আমার সাথে কথা সেটার জন্য কথা হয়নি। আমরা করছি যে না, আমরা সব বিষয়ে তাদের সমর্থন করতাম না। তারা যদি জনকল্যাণমূলক কাজ করতে থাকেন, জনগণের কল্যাণে বা স্বাভাবিকভাবে আমরা যদি মনে করি যে দেশের ভালো হচ্ছে, তাহলে আমরা এখানে বাধা দেবো না, কিন্তু ওনারা সমর্থন চায় আমরা সমর্থন করবো। কিন্তু ওনারা যদি ঠিক মতো করতে না পারেন বা যেটা করছে সেটা যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তো আমাদের রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়াতেই হবে, সেটা তো আমরা ভবিষ্যতে দেখবো। না এখন বড় জ্বালানি সংকট চলছে বাংলাদেশে, এত বড় দেশে বিদ্যুৎ নেই, মানুষের বিদ্যুৎ চাহিদা মেটাতে পারছে না, আপনাদের কোনো মানে প্রোগ্রাম আছে নাকি এটা নিয়ে? না, আমি বলছি প্রোগ্রাম কতগুলো জিনিস আছে, প্রোগ্রাম করে তো হবে না, তারা কি করছে সেটা আমরা দেখতে চাচ্ছি। আমি তো দেশ চালিয়েছি, বিভিন্ন সময় মন্ত্রী ছিলাম, বিভিন্ন বড় বড় জায়গায় ছিলাম, আমি জানি হাউ টু রান এ কান্ট্রি, হোয়াট আর দ্য প্রবলেমস। ওনারা যেটা বলছিলাম, আমি দেশে স্থিতিশীলতার কথার চেয়ে বড় কথা হলো অনিশ্চয়তা। এখন ভূমিকম্প হচ্ছে, কিন্তু এই ভূমিকম্পে আমার বিল্ডিং সম্পূর্ণ ভেঙে পড়বে না একটু পরে থেমে যাবে, এটা তো আমি জানি না, তাই অনিশ্চয়তাটা আছে। তবে ভূমিকম্পে সম্পূর্ণ ঘর ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা শুধু আমাদের না, সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দা চলছে এবং অনিশ্চয়তা চলছে। এই অর্থনৈতিক মন্দার ধাক্কা বাংলাদেশ কঠিনভাবে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, এবং সেটাকে সামাল দেওয়া খুব কষ্টকর হবে এবং করতে হবে। এবং সেখানে আমি বলছিলাম যে এই কষ্টকর জিনিস থেকে উতরাতে হলে বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় দরকার ছিল, সেটা জাতীয় ঐক্য। সবাইকে নিয়ে বসেন, সকলকে নিয়ে আসেন, আমরা সবাই মিলে আদা পেটা খেয়ে থাকবো, আমরা সবাই মিলে বিদ্যুৎ ব্যবহার করবো না, আমরা গরমে থাকবো। কেন এটা আমি কেন বলছি যে বাংলাদেশ ইতিহাসে এই হিস্ট্রি তো আছে। আমরা 71 আমি তো চাকরি করতাম, 1970 ফেব্রুয়ারি থেকে আমি আমার ক্যারিয়ার শুরু করেছি ইঞ্জিনিয়ার হিসেবে। 71 মুক্তিযুদ্ধের পরে পরেই কিন্তু বঙ্গবন্ধু এসে যখন দেশে ফিরে আসলেন,
তখন উনি কিন্তু সার্বিকভাবে আমাদের সবাইকে বললেন যে তোমাদেরকে আমি কিছু দিতে পারবো না 3 বছর, বেতন টেতন আমি কমাই দেবো। তো উনি প্রায় অর্ধেকের মতো আমাদের বেতন কমিয়ে দিয়েছিলেন। দেশবাসী একটা কোনো টু শব্দ কেউ করেনি। সবাই ঠিক আছে, এখন সবাই দেশ নতুন করতে হবে। যদি বাঙালি জাতি তো দেশের জন্য, সব দেশেই করে এটা, সরকারের প্রতি যে আস্থা থাকে যে সরকার আমার ভালোর জন্য করছেন, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে আধা পেটে খাবো দরকার হলে। সবাই বলবেন যে না আমরা এত খাবো না, আমাদের নাই, আমার তেল অর্ধেক ব্যবহার করবো, আমার তেল দেশে নাই বা করবোই না, আমরা অন্যভাবে। সবাই একমত, সবাই একসাথে থাকতে পারলে এটা সম্ভব। আমি কেউ যদি দেখে বিশালভাবে লাক্সারি করছেন, বিশালভাবে ক্ষমতার অপব্যবহার করছেন, আর কিছু লোক যদি কষ্ট করতে থাকে, মানে বৈষম্য সৃষ্টি হলে এইসব জিনিস টিকে না। কিন্তু বৈষম্য তো জাতীয় সৃষ্টি হয়ে ঐক্য একটা গেছে। অত্যন্ত জাতীয় পার্টির মতো দলকে নির্বাচনে কোনো আসন দেওয়া হয়নি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচনের বাইরে রাখা হয়েছে, বৈষম্য তো হয়েছে। আপনি যে স্থিতিশীলতার জন্য যে মানে সিচুয়েশন বা যে পরিবেশের কথা বলছেন, তা তো বাংলাদেশে নেই। এইটাই কথা। আমার বইয়ের মধ্যে আমার আর্টিকেল যেখানে আমি লিখছি যে ইট ইজ নট ইলেকশন, ইট ইজ সিলেকশন, সেখানে আমি বলেছি রিস্ক হলো ওখানে। আমি বলছি এই ইলেকশনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা হবে, এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না, বরং স্থিতিশীলতা আরো নষ্ট হতে পারে যদি সরকার এটাকে মিস হ্যান্ডেল করে। এবং সরকার যদি যে বছর জাতীয় ঐক্য করতে হবে, সেখানে আওয়ামী লীগ আনতে হবে, আমাদের আনতে হবে, সবাইকে নিয়ে বসে ঠিক করতে হবে, ভাই আমি দেশ চালাবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। এই জিনিসটা দরকার ছিল, জাতীয় ঐক্য। এটা আমি ইনিশিয়ালকে বলেছিলাম। এবং আমি আরেকটা কথা বলেছিলাম, তখনও বলেছিলাম যে সাউথ আফ্রিকায় একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছে। এটা ডিটেল আমি জানি না, তো এটা জানি যে তখন আমি তারপরে আমি সাউথ আফ্রিকা গিয়েছিলাম অনেকবার, দেখা ওদের সাথে কথাবার্তা বলছি। তারপরে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে একজনকে দেখলে জবাই করে মেরে ফেলে, এটা কিন্তু সব মোটামুটি এক হয়ে গেছে। এবং দেশের জন্য ব্যাপকভাবে সবাই, মানে হোয়াইটদের তো বিরাট কন্ট্রিবিউশন ছিল, তাদের টাকা পয়সা ছিল, তাদের ইন্ডাস্ট্রি ছিল, তাদের স্কিল ছিল, তারাও অ্যাক্টিভলি ব্ল্যাক সরকারকে হেল্প করেছে, এখনো করছে। তো সেই কারণে আমি মনে করি যে এই ধরনের একটা উদ্যোগ নিলে সরকারের জন্য ভালো হতো। আর এটা যদি না নেয়, তাহলে আমার মনে হয় এটার খেসারত হতো দেশকেও দিতে হবে, সরকারকেও দিতে হতে পারে। জিএম কাদের, আমরা কিছুদিন আগে একটা খবর দেখলাম যে আপনার সাথে শেখ হাসিনার দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার কথা হয়েছে। এই বিষয়টা জানতে চাই, কি কথা হলো আপনার সাথে? না, এটা আমি তো বলেছি সৌজন্য কথা, এর বাইরে আমি কিছু বলতে চাই না। তবে এটা ঠিক যে কথাবার্তা হওয়াটা অপরাধের কিছু নয়। এটা আমাদের দেশ না, পৃথিবীর সব দেশে। এমনকি আমাদের এর আগে যে বিএনপি যে তারেক রহমান দীর্ঘদিন বাইরে ছিলেন, তখনও তো উনি ওনার দেশের সব লোকের সঙ্গে কথাবার্তা বলতেন, কথা সব চলতা অনেকখানে, মানে অনেক সেই সময় তার যারা কথাবার্তা বলতো তার বিরুদ্ধে অনেক সময় অ্যাকশন যাওয়া হতো। এটাকে আমি মনে করি ঠিক না, এখনো এটা করা ঠিক না। তবে ডেফিনেটলি আমরা যখন রাজনৈতিক দল করি, পরস্পর একটা কথাবার্তা হতেই পারে। এর ডিটেলটা আমি মনে করি এইভাবে বলাটা ইয়ে হবে না। আমি যতটুকু ডিটেল ভাবে মনে করি সেটা হলো আমাদের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে। মানে আপনাদের উপরে ক্ষোভটা তো নিশ্চয়ই শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে আপনারা কাজ করেছেন সেজন্যই হয়তো, নাকি আরো কোনো কারণ আছে আপনাদের সাথে, আপনাদের কিংবা আপনারা মুক্তিযুদ্ধপন্থী দল সে কারণে হতে পারে? আমি ঠিক জানি না, আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক অনেক সময় মনে করেছি এটা, যেহেতু ওরা হঠাৎ করে আমাদেরকে দোষর বানিয়ে দিল। আমার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে, এই বইটা আমি লিখেছি ওই জন্যই। এটা পুরোপুরি ডকুমেন্টারি এভিডেন্স। আমার চেয়ে বেশি বা জাতীয় পার্টির চেয়ে সরাসরি এই আন্দোলনের সমর্থন কেউ করেনি, এবং একেবারে সর্বাত্মক ভাবে আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। পার্টির থেকে ডিসিশন নিয়ে আমরা তাদেরকে সমর্থন দিয়েছি, পার্টির কি বলে বর্ধিত সভা করে সকলে মিলে, এবং সেটা প্রেসে প্রকাশ করেছি। আমাদের রংপুরে দুটো ছেলে এই প্রসেশনে, যেহেতু আমাদের রংপুরে আমাদের সংগঠন ভালো, আমি বলেছি তোমরা রাস্তায় থাকো, জাতীয় পার্টির ব্যানার নেওয়ার দরকার নেই, ছাত্র সমাজের ব্যানার নিতে পারো। তো নিয়েছিল। আর ছাত্র সমাজের 4টা ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, টর্চার করা হয়েছে, তাদের উপর অনেক অত্যাচার করেছে। আমি নিজে অনেক চেষ্টা করেছি তার জন্য। প্রায় 30-35টা ছেলের নামে মামলা ছিল, পালিয়ে বেড়াতে অনেকে অনেক কিছু হয়েছে, এগুলো ডকুমেন্টারি এভিডেন্স আছে। তারপরেও আমাদেরকে তখন বলা হলো, আমি অনেক চিন্তা করলাম যে কি হতে পারে। পরে আমি চিন্তা করলাম ওই কথাটাই, যে এরা নতুন দল করতে চাচ্ছে ইউনিশাপ, এবং সেখানে তার ভোট ব্যাংক নিয়ে সমস্যা, যেটা আমি বললাম যে একটা হলো বিএনপি, আওয়ামী লীগের ভোট হয়তো সহজে এরকম ভাবে পাবে না। এখন বিএনপি তো পাওয়ারই আছে, ওদের ভোটের তো সমস্যা। আর জামাতও তাদের নিজস্ব দল, কাজেই এনসিপি টেনসিপি ইত্যাদির ভোট ব্যাংক কিছু না। এই 4টা পার্টির মধ্যেই অলমোস্ট 93-4% ভোট। তো তার মধ্যে আমাদের ভোটের অংশটা তারা যদি বের করে রাখতে পারে, তাহলে ওই ভোটটা তারা পাবে, ওই ভোটের অংশটা তারা পাবে। আমাদেরকে নির্মূল করে দিলে একটা নতুন ওই জায়গাটা দাঁড়াবে। এই হয়তো এটা তাদের মনের ভিতরে একটা বাসনা থাকতে পারে। তবে এটা তারা ভুল করেছে, এইভাবে একজনের আমাদেরকে নিশ্চিন্ত করে সেই ভোট যে তারাই পাবে,
এটা হয়তো ঠিক হবে না, এটা বাস্তবসম্মত চিন্তাধারা নয়। তো অনেকে তবে আমি বলেন যে নিশ্চিত নই। এনসিপি এবং জামাত এদের ভোট যদি সুষ্ঠু নির্বাচন হয়, এনসিপি আসলে জামাতের ভোট কাটবে অথবা জামায়াত এনসিপির ভোট কাটবে, এরা মানে এর বাইরে তাদের আসলে আর কোনো ভোট নেই। না, আমি এটা 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 আমার অ্যাসেসমেন্টটা বলতে পারি, আমি তো জানি না, কারণ এটা কেউ খারাপ ভাবে নিতে পারে। আমার ধারণা এনসিপির কোনো ভোটই নাই এখন, এটা আমার ধারণা। কারণ সবচেয়ে বড় কথা, তাদের যে স্ট্রেংথ ছিল, সবাই যেমন আমরা তখন তাদের প্রতি সহানুভূতিশীল ছিলাম, দেশবাসী তাদের জন্য একেবারে লাফিয়ে পড়েছে, জীবন দাঁড়িয়ে গেছে। তখন তাদের মানুষের মধ্যে ধারণা ছিল তারা তারা নির্লোভ, তারা দেশের জন্য কাজ করছে। ছাত্র ছাত্র এবং তরুণ বয়সের ছেলে, তারা দেশের জন্য কাজ করতে চাচ্ছে, এদের নিজস্ব কোনো লোভ লালসা নেই। এরা মন্ত্রী হবে না, এমপি হবে না, তাদের কোনো টাকা পয়সার ধান্দা নেই। তারা আমরা অন্য দলকে দিলেই, বিএনপি বলো, জাতীয় পার্টি বলো, আওয়ামী লীগ বলো, সবাই মন্ত্রী এমপি হবে, কিন্তু তারা টাকা আসিফ পয়সা বানাবে। মোহাম্মদ সজীব তো ভুঁইয়ার এখন না, অ্যাকাউন্ট না, না, অ্যাকাউন্ট না, কিংবা AK-47 এগুলো কি এই না, সাক্ষ্য দেয়? আমি এটা বলছি, আমি এটা পরে বলছি, আমি এটা পরে বলছি। এটা বললাম যে সেই জিনিসটি যখন তারা দেখা গেল যে তাদের মধ্যে মানে যে ত্যাগের মানসিকতা থাকলে কিন্তু মানুষের মধ্যে যেমন তাদের উপরে গ্রহণযোগ্যতা বাড়ে, নিজেদের মধ্যে একতাটাও থাকে। কিন্তু ত্যাগের জায়গায় যখন ভোগের প্রশ্ন আসে, তখন এই মারামারি কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে মারামারি হয়, তাদের একতাটাও নষ্ট হয়ে গেছে। আর দেশবাসীর আস্থা, যে আমরা যেটা মনে করছিলাম নির্লোভ, এটা তো সেরকম নির্লোভ নয়। যে দেশবাসীর কাছে তাদের যে আবেদনটা ছিল, আমার ব্যক্তিগত ধারণা মতে সেই আবেদনটা তাদের নেই। কাজে তাদেরকে ক্যারি করছেন, যারা তাদেরকে ব্যবহার করেছেন বলে দাবি করেছেন বিবিসির কাছে বা বিভিন্ন সময়, তারাই তাদেরকে ক্যারি করেছেন। এবং আমি যেটা শুনেছি, এটা একটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা খুব আন্তরিক ইচ্ছা ছিল যে আমি একটা দল তৈরি করব, একটা জেএলজি নাকি বলে, ইয়াং তরুণদের মধ্যে থেকে, এটা একটা বিরাট কিছু হবে। এই কারণে ওনার অনুরোধেই এদেরকে অ্যাকোমোডেট করেছে, এরকম একটা ধারণা অনেকে আমাকে দিয়ে, এটা আমি সত্য মিথ্যা জানি না। তবে আমার ধারণা যে বাস্তবে এদের কোনো ভোট ব্যাংক তৈরি হয়নি, এবং একটা ভোট ব্যাংক তৈরিতে সময় লাগে। এবং আমার ধারণা, আমি এটা সত্যি মিথ্যা জানি না, যে তারা ভোটের রাজনীতিতে কোনো অবস্থান তাদের এখন নেই। জিএম কাদের, আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলে কি? ভবিষ্যৎ রাজনীতি আপনি কি দেখেন? আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি আমি কোনো খারাপ দেখছি না। কেননা সবচেয়ে যেটা বড় জিনিস হয়ে গেছে, যেটা সারা দেশবাসী একসময় শেখ হাসিনা ঘৃণা করে তাকে পরিত্যাগ করেছে, কিন্তু তারা যখন এখন যে পরিস্থিতিটা আমি দেখছি, এটা যে দেশবাসী কিন্তু এখন রিয়েলাইজেশন অনেকের মনে আছে, যেমন দেশবাসী শেখ হাসিনাকে না, আমি দেশবাসী, করেছিল। না, আমি বলছি দেশবাসী, আমি দেশবাসীর সঙ্গে ছিলাম তখন, আমি সবসময় দেশবাসীর সঙ্গে ছিলাম। আমি কিন্তু শেখ হাসিনার দোষর ছিলাম না। ওনার মন্ত্রী থাকাকালীন অবস্থাও ওনার যেগুলো কাজ আমি পছন্দ করতাম না, আমি ওনাকে প্রোটেস্ট করতাম এবং আমি রেজিগনেশন দিয়েছিলাম। 2014 নির্বাচনের পরে আমাকে যখন আবার মন্ত্রী করা হয়েছিল টেকনোক্রেট কোটায়, আমি যখন নির্বাচনটা বর্জন করেছি, আমাকে উনি অফার দিয়েছিলেন, আমি সেটাও বর্জন করেছিলাম। কাজে আমি কোনো দোষর ছিলাম না কোনো সময়। তো যেটা বলছিলাম যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা সবচেয়ে আমার কাছে মানে খুব উজ্জ্বল ভাবে দেখা দিচ্ছে, যে সেটা হলো যে মানুষের মধ্যে একটা ভাব আসছে যে আগে খারাপ ছিলাম, ঠিক আছে, তখন তো এটা আমরা খারাপই মনে করছি, এখন তো আরো খারাপ আছে, আগেই ভালো ছিলাম। যে লোক যখনই বলছে আগেই ভালো ছিলাম, সেই লোক কিন্তু আমার ধারণা মতে, আমি যেটা নিজে ফিল করেছি এবং অনেক সময় আমি পার্সোনালি আলাপও করেছি এই ব্যাপারে, তো এরা কিন্তু বেশিরভাগই আহ শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে, এবং তারা জুলাই আন্দোলনকে তারা করছে, ইগনোর করছে। তারা বলছে নো, আমরা আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলাম অর্থ হলো শেখ হাসিনাই ভালো ছিল। এটা কিন্তু কোনো আওয়ামী লীগ না, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো, এটা আওয়ামী লীগ না, এটা শেখ হাসিনা। এবং এই কারণে শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ এখন চিন্তা করা যাচ্ছে না। আমি মনে করি যতই চেষ্টা করা হোক, আওয়ামী লীগ থাকলে, শেখ হাসিনা থাকলে থাকবেই, উনি যেখানে থাকবে। তো ওইটাই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যে আওয়ামী লীগকে কিন্তু দেশবাসী, এবং যেটা আমি আরেকটা জিনিস আমি যেটা বললাম, যে মাত্র 15% লোক ভোটে পার্টিসিপেট করেছে। তার মানে এই আনডিসাইডেড ভোটগুলোর মধ্যে একটা বিশাল অংশের ভোট আছে, যেগুলো হয়তো ওই আওয়ামী লীগের দিকে যাবে অথবা অন্য কারোর দিকে যাবে। অন্য কারোর কেউ নেই, আমরাই মানে হয়তো। এই কথাই অনেকে বলছেন যে আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে না, কারণ হচ্ছে আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগ এত বড় শক্তি নিয়ে ফিরবে যে শক্তিকে সামাল দেওয়া সম্ভব হবে না। না, না, এটা 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 তো আমি বলছি না, আমি তো অনেক এখনো আজকে বিভিন্ন জায়গায় লোকের সঙ্গে কথা বলি, যে ক্লাবে গেলে তাদের কাজের লোক যারা অ্যাটেন্ডেন্স, তাদের সঙ্গে কথা বলি, এবং আমার কাছে তাদের মনোভাবটা নেওয়ার চেষ্টা করি। যেহেতু আমি খুব খোলামেলা কথা বলি, এবং আমি কোনো সরকারি পক্ষের লোক না, এর আমাকে লোকে ফ্রিলি কথা বলে আর কি। এইটাই হলো
বর্তমান সরকারের একটা বড় ধরনের ভুল বা যেটাই হোক, তারা আওয়ামী লীগকে ভয় করছে এবং জামাতও আওয়ামী লীগকে ভয় করছে, এবং তারা ওই কারণে তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ